আচ্ছা, যেহেতু অঙ্ক আমি এখানে করছি, এখানে যে অঙ্ক দুটো ছিল সেটা হচ্ছে এ এমপ্লাইজ বি ভেল সি, এ এমপ্লাইজ বি ভেল সি, সি এমপ্লাইজ ডি ভেল ই, তারপরে ছিল নেগেশন ডি, এন্ড ফাইনালি প্রথম অঙ্কে যে সিদ্ধান্ত হিসেবে ছিল এ এমপ্লাইজ ই। তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এটা একটা প্রাকল্পিক বচন, প্রাকল্পিক বচনের ক্ষেত্রে প্রথমটার মান যদি টি হয় এবং দ্বিতীয়টার মান যদি এফ হয় তাহলে টি এমপ্লাইজ এফ এ, এটা এফ হলো। ওকে, তাহলে সিদ্ধান্ত আমাদের মিথ্যা হলো। সিদ্ধান্ত মিথ্যা ধরার পর এখানে মোট তিনটা বচন আছে, প্রথম আশ্রয় বচন, দ্বিতীয় আশ্রয় বচন, তৃতীয় আশ্রয় বচন। তো এখন আমার সব থেকে সহজ বচন সামনে এইটা। তাহলে এই নেগেশনের মান টি হবে কখন? আমরা সিদ্ধান্তকে মিথ্যা বানাবো কিন্তু বিপরীত প্রক্রিয়া, মানে আশ্রয় বচনগুলোকে সত্য বানানোর চেষ্টা করব। তো সিদ্ধান্তে এখানে ডি এর মান আমি ধরি নাই, তো ডি এর মান, এই নেগেশনের মান কখন সত্য হবে? যদি ডি এর মান কি হলে, বলো? ডি এর মান মিথ্যা হয়। হলে, হ্যাঁ, এফ হলে মিথ্যা হলে, ওটা তাহলে ঠিক হবে। এটা আমার সত্য হয়ে গেল। এখন আমি ধরো দ্বিতীয় আশ্রয় বচনটিকে বিবেচনা করব। বিবেচনা করার সময় পূর্বে এখানে ডি এর মান আমি এফ ধরেছি, তাহলে এফটা লিখতে হবে, ই এর মানও আমি কি ধরেছি, এফ ধরেছি, এটা লিখতে হবে। তাহলে এফ ভেল এফ এ এফ। এখন কাহিনী হচ্ছে যে এমপ্লয়িজ এর অনুগের মান এফ আর পূর্বগের মান যদি টি হয়, মানে সি এর মান যদি টি হয়, তাহলে তো টি এমপ্লয়িজ এফ এ এফ হয়ে যাবে। সেজন্য আমরা সি এর মান টি না ধরে কি ধরবো? এফ। এফ ধরবো। তাহলে এফ এমপ্লাইজ এফ এ, এটা টি হলো। ওকে, ফাইন। এখন দেখো, আমরা সি এর মান এখানে কি ধরেছি, এফ ধরেছি দ্বিতীয় আশ্রয় বচনে, বি এর মান ধরি নাই, বাট এ এর মান টি। এখন কথা হচ্ছে, আমি যদি বি এর মান এফ ধরি তাহলে এফ ভেল এফ এ এফ হয়ে যাবে, আর এখানে টি এমপ্লাইজ এফ এ এফ হয়ে যাবে। কিন্তু আমার তো চেষ্টা থাকবে সত্য বানানোর জন্য, কিন্তু এই ভেলের মান যদি টি হয় তাহলে কিন্তু টি এমপ্লাইজ টি তে টি হয়ে যাবে। তাহলে ভেলের মান টি হবে কখন? যদি ভেলের ডান বা বাম পাশে কোনো একটা মান যদি টি হয়। তো এখানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বি এর মান আমরা কোথাও ধরি নাই, তো বি এর মান আমরা টি ধরি, তাহলে টি ভ্যাল এফ এ টি হলো। আর এর ফলে কি হলো? টি এমপ্লাইজ টি তে টি। তার মানে কি দাঁড়ালো? সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলোকে কি করতে পারলাম? সত্য বানাতে পারলাম। এখন কথা হচ্ছে এইটার ব্যাখ্যাটা কিভাবে লিখবো। প্রথমে লিখবে প্রদত্ত যুক্তিটিতে তিনটি আশ্রয় বচন এবং সর্বশেষ আশ্রয় বচনের ডান পাশে ধরো এই সিদ্ধান্তটি রয়েছে। তো সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলের নীতিমালা এইখানে সিদ্ধান্তটি একটি প্রাকল্পিক বচন। তো সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলের নীতিমালা অনুযায়ী সিদ্ধান্তটিকে মিথ্যা বানানোর জন্য সিদ্ধান্তের এ থাকা এ বচন বর্ণের মান টি এবং ই বচন বর্ণের মান এফ লিখে সিদ্ধান্তটিকে মিথ্যা বানানো হলো। এখন তারপরে কি, আপেক্ষিক দিক দিয়ে সহজ আশ্রয় বচন, তৃতীয় আশ্রয় বচনে ডি এর মান এফ ধরে এর মানে সেই তৃতীয় আশ্রয় বচন নেগেশন ডি কে কি করা হলো? সত্য বানানো হলো। এখন দ্বিতীয় আশ্রয় বচনটিকে বিবেচনা করি। তো দ্বিতীয় আশ্রয় বচনে পূর্বে গৃহীত ডি এর মান এফ এবং ই বচন বর্ণের মান এফ বসানোর পরে সি বচন বর্ণের মান এফ বসিয়ে দ্বিতীয় আশ্রয় বচনটিকেও সত্য বানানো হলো। এখন প্রথম আশ্রয় বচনকে আমরা পূর্ব সিদ্ধান্তে গৃহীত এ বচন বর্ণের নিচে টি, বি, সি বচন বর্ণের নিচে এফ বসানোর পর বি বচন বর্ণের মান আমরা টি ধরলাম, ধরে আমরা প্রথম আশ্রয় বচনটিকে সত্য বানালাম। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সিদ্ধান্তটিকে মিথ্যা হিসেবে অঙ্গীকার করে তিনটি আশ্রয় বচনকে মিলিতভাবে সত্য দেখানো সম্ভব হয়েছে। তার ফলে কি হয়েছে? পরোক্ষভাবে প্রমাণিত হয় যে প্রদত্ত, কি প্রমাণিত হয়? যে পরোক্ষভাবে প্রদত্ত যুক্তিটি হয় অবৈধ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর তারপরেও যদি আমি তো রেকর্ড দিয়ে দেবো, রেকর্ড দেওয়া হয়ে গেলে তোমরা তোমরা যদি একটু লিখতে চাও তো তোমরা পজ দিয়ে দিয়ে তোমরা হচ্ছে ইয়া করবা, মানে ওইটা লিখে নিতে পারো। আচ্ছা, তারপরে তারপরে আমরা দ্বিতীয় যে অঙ্কটা ছিল, দ্বিতীয় অঙ্কটাতে কি ছিল? দ্বিতীয় আশ্রয় বচনে যেটা ছিল, দ্বিতীয় যুক্তিতে যেটা ছিল এ এমপ্লাইজ বি, তারপরে ছিল ডট সি এমপ্লাইজ ডি,
তারপরে ছিল বি ভেল ডি ইমপ্লাইজ ই, তারপরে রয়েছে নেগেশন ই, অতএব নেগেশন এ ভেল সি। এখন আমার এই নেগেশনটা হচ্ছে মূল মান। দেখো, এইটা নিষেধক বচন, কোন নেগেশন যখন সম্পূর্ণ বচনের উপর তার প্রভাব বিস্তার করে তখন নেগেশনটাকেই মূল যোজক হিসেবে মনে রাখতে হবে। নেগেশন কখন মূল যোজক হবে? যখন সম্পূর্ণ বচনের উপর তার প্রভাবটা থাকবে। সাপোজ যদি এইটা এরকম ব্র্যাকেট না দিয়ে যদি নেগেশন এ ভেল সি থাকতো, তখন কি এই নেগেশনের পাওয়ার সম্পূর্ণ বচন মানে সি পর্যন্ত কি আছে, না শুধু এ পর্যন্ত বিস্তৃত? শুধু এ এটা পর্যন্ত। শুধু সব এ পর্যন্ত বিদ্যমান, তার মানে এই নেগেশনের পাওয়ার এ পর্যন্তই সীমাবদ্ধ, সি পর্যন্ত যাচ্ছে না। তাহলে তখন এইটা মূল যোজক না, তখন মূল যোজক হচ্ছে মাঝখানের এই ভেলটা। বাট যখন এই নেগেশনটা সম্পূর্ণ হোল যে বচন মানে যে বচন বর্ণগুলো একদম শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি নেগেশনের পাওয়ার বিদ্যমান থাকে, তাহলে তখন নেগেশনটা মূল যোজক হিসেবে বিবেচনা করা হবে। তো নেগেশনের মান কখন সত্য হবে, মিথ্যা হবে? নেগেশনের মান মিথ্যা হবে যদি এটার এই ভেলের মান সত্য ধরা যায়। তো ভেলের মান এখানে টি ভেল টি তেও সত্য হয়, বা টি ভেল এফ এও সত্য হয়, বা এফ ভেল টি তেও সত্য হয়। হুম। তো আমরা এটাকে ধরতে পারি যে টি ভেল টি তে আমরা ধরলাম যে সত্য হলো। এখন আমাদের এটা সত্য হলো, এটা মিথ্যা হলো। এখন ই এর মান মানে আপেক্ষিক দিক দিয়ে এটা সহজ, তাহলে আমরা কি করলাম, আপেক্ষিক দিক দিয়ে যেহেতু এটা সহজ, তাহলে আমরা কি করব, যে এইখানে এই ক্ষেত্রে ই নেগেশনের মান সত্য হবে যদি ই এর মূল মান আমরা এফ ধরি। তাহলে এটা সত্য হলো। তো এটা সত্য হলে আমরা এখানে সত্য লিখলাম। এখন ই এর মান যেহেতু এফ, এখানে এফ লিখলাম। তো এখানে দেখো চারটা বচন বর্ণ রয়েছে, এখানে তিনটা বচন বর্ণ রয়েছে, তাহলে আপেক্ষিক দিক দিয়ে সহজ বচনটি হচ্ছে দ্বিতীয় নম্বর বচন। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বি এর মান আমরা ধরি নাই, ডি এর মানও আমি কোথাও ধরি নাই। তাহলে এখন যদি বি বা ডি কোনোটার মান যদি আমি টি ধরি, তাহলে কিন্তু ভেলের মান টি হয়ে গেলে টি এমপ্লাইজ এফ এ এফ হয়ে যাবে। সেজন্য বি বা ডি কোনোটার মানই আমি এফ ধরবো, ওই টি ধরবো না, দুটোর মানে আমি এফ ধরলাম। তাহলে এফ ভেল এফ এ এফ হয়ে গেল, তার ফলে কি হলো, এফ এমপ্লাইজ এফ এ এটা সত্য হয়ে গেল। তাহলে এটাও আমরা সত্য বানাতে পারলাম। তাহলে এখানে টি লিখলাম। এখন কথা হচ্ছে এর মান আমি এখানে কি ধরেছি, টি ধরেছি, তারপরে সি এর মান এখানে টি ধরেছি। এখন কথা হচ্ছে বি এর মান আমি তো এখানে এফ ধরে ফেলেছি, তাহলে এখানে বি এর মান এফ ধরে ফেলেছি, আবার ডি এর মান এখানে আবার এফ ধরে ফেলেছি। তার মানে কি দাঁড়াচ্ছে, টি এমপ্লাইজ এফ এ এফ, টি এমপ্লাইজ এফ এ এফ, তাহলে এফ ডট এফ এ এফ। তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। এখন কথা হচ্ছে আমরা যদি এখানে সি মানে এ বা সি এর কোনো একটার মান যদি এফ ধরতাম, তাহলে হয়তো এখানে কোনো একটা মান সত্য হতো। যদি আমরা এ এর মান এফ ধরতাম, তাহলে এখানে কি হতো, এখানে এর মান এফ ধরলে এফ এমপ্লাইজ এফ এ টি হতো। কিন্তু তারপরেও কিন্তু টি ডট এফ, ডট এর ক্ষেত্রে যে কোনো এক পাশের মান এফ হলে এফ। আবার যদি তুমি সি এর মান এফ ধরতে, তাহলে এফ এমপ্লাইজ এফ এ টি হতো। তাহলে সত্য বানানোর জন্য এর মান তো তখন টি ধরতে, তখন এখানে টি লিখলে টি এমপ্লাইজ এফ এ এফ হয়ে যেত। আবার দেখা যাচ্ছে এখানে বি ভেল ডি, এর মান যেহেতু তুমি এফ ধরেছো, সেহেতু বি বা ডি কোনোটার মানই তুমি টি ধরতে পারবে না। টি ধরলে এটা এফ হয়ে যাবে, তার মানে এই দুটোর মান তোমাকে এফ রাখতে হবে। তার ফলে কি দাঁড়াচ্ছে, এটা একটা বৈধ যুক্তিতে পরিণত হচ্ছে, কারণ সিদ্ধান্তকে মিথ্যা হিসেবে অঙ্গীকার করে আমরা আশ্রয় বচনগুলোকে মিলিতভাবে সত্য দেখাতে পারিনি। তাহলে এটা হচ্ছে অতএব প্রদত্ত যুক্তিটা একটা কি, বৈধ। বৈধ। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তোমরা যদি মানে নিয়মিত ক্লাস করলে বা আমার কথা মতো যদি তোমরা কাজ করো, তাহলে আমার মনে হয় না যে কারোর সমস্যা হবে প্রতীকী যুক্তিবিদ্যায়। তোমাদের মনেই হবে যে প্রতীকী যুক্তিবিদ্যায় তোমরা সবাই ভালো করবে অন্য সাবজেক্ট গুলো থেকে। তো ঠিক আছে, তাহলে এটা কি আমি মুছে ফেলবো? হ্যাঁ স্যার।